স্বামী বিবেকানন্দ রচিত প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ থেকে স্বধর্ম বা জাতিধর্ম পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। অতএব উদ্দেশ্য এক হলেও উপায়হীনতায় বৌদ্ধরা ভারতবর্ষকে পাতিত করেছে। বৌদ্ধ বন্ধুরা চটে যাবে, ঘরের ভাত বেশি করে খাবে। সত্যটা বলা উচিত। উপায় হচ্ছে বৈদিক উপায়, জাতি ধর্ম, স্বধর্ম, যেটি বৈদিক ধর্মের বৈদিক সমাজের ভিত্তি। আবার অনেক বন্ধুকে চটালুম, অনেক বন্ধু বলছেন যে এ দেশের লোকের খোসামদি হচ্ছে। একটা কথা তাদের জন্যে বলে রাখা যে দেশের লোকের খোসামত করে আমার লাভটা কি? না খেতে পেয়ে মরে গেলে দেশের লোকে এক মুঠো অন্ন দেয় না। ভিক্ষে শিক্ষে করে বাইরে থেকে এনে দুর্ভিক্ষগ্রস্ত অনাথকে যদি খাওয়াই, তো তার ভাগ নেবার জন্যে দেশের লোকের বিশেষ চেষ্টা। যদি না পায় তো গালাগালির চোটে অস্থির। হে স্বদেশীয় পণ্ডিত মণ্ডলী, এই আমাদের দেশের লোক, তাদের আবার কি খোসামদ? তবে তারা উন্মাদ হয়েছে। উন্মাদকে যে ঔষধ খাওয়াতে যাবে, তার হাতে 2-10টা কামড় অবশ্যই উন্মাদ দেবে। তার সয়ে যে ঔষধ খাওয়াতে যায়, সেই যথার্থ বন্ধু। এই জাতি ধর্ম স্বধর্মই সকল দেশে সামাজিক কল্যাণের উপায়, মুক্তির সোপান। ওই জাতি ধর্ম স্বধর্ম নাশের সঙ্গে সঙ্গে দেশটার অধঃপতন হয়েছে। তবে নিধুরাম সিধুরাম যা জাতি ধর্ম স্বধর্ম বলে বুঝেছেন, ওটা উল্টো উৎপাত। নিধু জাতি ধর্মের ঘোড়ার ডিম বুঝেছেন। ওর গায়ের আচারকেই সনাতন আচার বলে ধারণা করেছেন। নিজের কোলে ঝোল টানছেন আর উৎসন্ন যাচ্ছেন। আমি গুণগত জাতির কথা বলছি না, বংশগত জাতির কথা বলছি, জন্মগত জাতির কথা বলছি। গুণগত জাতি আদি স্বীকার করি, কিন্তু গুণ 2-4 পুরুষে বংশগত হয়ে দাঁড়ায়, সেই আসল জায়গায় ঘা পড়ছে। নইলে সর্বনাশ হলো কেন? শঙ্করস্য কর্তা সামুপহন নামি মা প্রজা। কেমন করে এ ঘোর বর্ণসাংকর্য উপস্থিত হলো? সাদা রং কালো কেন হলো? সত্যগুণ রজগুণ প্রধান, তমগুণে কেন উপস্থিত হলো? সেসব অনেক কথা বারান্তরে বলবার রইল। আপাতত এইটি বোঝো যে জাতি ধর্ম যদি ঠিক ঠিক থাকে, তো দেশের অধঃপতন হবেই না। এ কথা যদি সত্য হয়, তাহলে আমাদের অধঃপতন কেন হলো? অবশ্যই জাতি ধর্ম উৎসন্নে গেছে। অতএব যাকে তোমরা জাতি ধর্ম বলছো, সেটা ঠিক উল্টো। প্রথমে পুরাণ পুঁথি পাটা বেশ করে পড়গে। এখনই দেখতে পাবে যে শাস্ত্রে যাকে জাতি ধর্ম বলছে, তা সর্বত্রই প্রায় লোপ পেয়েছে। তারপর কিসে সেইটি ফের আসে, তারই চেষ্টা করো, তাহলেই পরম কল্যাণ নিশ্চিত। আমি যা শিখেছি, যা বুঝেছি, তাই তোমাদের বলছি। আমি তো আর বিদেশ থেকে তোমাদের হিতের জন্য আমদানি হইনি যে তোমাদের আহাম্মকিগুলোকে পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে। বিদেশি বন্ধুর কি বাহবা লাভ হলেই হলো? তোমাদের মুখে চুনকালি পড়লে যে আমার মুখে পড়ে, তার কি? পূর্বেই বলছি যে প্রত্যেক জাতির একটা জাতীয় উদ্দেশ্য আছে। প্রাকৃতিক নিয়মাধীনে বা মহাপুরুষদের প্রতিভা বলে প্রত্যেক জাতির সামাজিক রীতি নীতি সেই উদ্দেশ্যটি সফল করবার উপযোগী হয়ে গড়ে যাচ্ছে। প্রত্যেক জাতির জীবন ওই উদ্দেশ্যটি এবং তদুপযোগী উপায়রূপ আচার ছাড়া আর সমস্ত রীতিনীতিই বাড়ার ভাগ। এই বাড়ার ভাগ রীতিনীতিগুলোর হ্রাস বৃদ্ধিতে বড় বেশি এসে যায় না, কিন্তু যদি সেই আসল উদ্দেশ্যটিতে ঘা পড়ে, তখনই সে জাতির নাশ হয়ে যাবে। ছেলেবেলায় গল্প শুনেছ যে রাক্ষসী প্রাণ একটা পাখির মধ্যে ছিল। সে পাখিটার নাশ না হলে রাক্ষসীর কিছুতেই নাশ হয় না। এও তাই। আবার দেখবে যে যে অধিকারগুলো জাতীয় জীবনের জন্য একান্ত আবশ্যক নয়, সে অধিকারগুলো সব যাক না, সে জাতি বড়, তাতে আপত্তি করে না। কিন্তু যখন যথার্থ জাতীয় জীবনে ঘা পড়ে,
তৎক্ষণাৎ মহাবলে প্রতিঘাত করে। তিনটি বর্তমান জাতির তুলনা করো যাদের ইতিহাস তোমরা অল্প বিস্তর জানো, ফরাসি, ইংরেজ, হিন্দু। রাজনৈতিক স্বাধীনতা ফরাসি জাতির চরিত্রের মেরুদণ্ড। প্রজারা সব অত্যাচার অবাধে সয়, করভারে পিষে দাও কথা নেই, দেশ শুদ্ধকে টেনে নিয়ে জোর করে সেপাই করো আপত্তি নেই। কিন্তু যেই সে স্বাধীনতার উপর হাত কেউ দিয়েছে, অমনি সমস্ত জাতি উন্মাদবৎ প্রতিঘাত করবে। কেউ কারোর উপর চেপে বসে হুকুম চালাতে পাবে না। এইটি ফরাসি চরিত্রের মূল মন্ত্র। জ্ঞানী, মূর্খ, ধনী, দরিদ্র, উচ্চ বংশ, নীচ বংশ, রাজ্য শাসনে, সামাজিক স্বাধীনতায় আমাদের সমান অধিকার। এর উপর হাত কেউ দিতে গেলেই তাকে ভুগতে হয়। ইংরেজ চরিত্রে ব্যবসা বুদ্ধি, আদান প্রদান প্রধান, যথাভাগ ন্যায় বিভাগ ইংরেজের আসল কথা। রাজা কুলীন জাতি অধিকার ইংরেজ ঘাড় হেঁট করে স্বীকার করে। কেবল যদি গাঁট থেকে পয়সাটি বার করতে হয় তো তার হিসাব চাইবে। রাজা আছে বেশ কথা মান্য করি, কিন্তু টাকাটি যদি তুমি চাও তো তার কার্যকারণ হিসাবপত্রে আমি দু কথা বলবো, বুঝবো, তবে দেব। রাজা জোর করে টাকা আদায় করতে গিয়ে মহাবিপ্লব উপস্থিত করালেন, রাজাকে মেরে ফেললে। হিন্দু বলছেন কি যে রাজনৈতিক সামাজিক স্বাধীনতা, বেশ কথা, কিন্তু আসল জিনিস হচ্ছে পরমার্থিক স্বাধীনতা, মুক্তি। এইটি জাতীয় জীবনোদ্দেশ্য। বৈদিক বলো, জৈন বলো, বৌদ্ধ বলো, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত বা দ্বৈত, যা কিছু বলো সব ওইখানে একমত। ওইখানটায় হাত দিও না, তাহলেই সর্বনাশ। তাছাড়া যা করো চুপ করে আছি, লাথি মারো, কালো বলো, সর্বস্ব কেড়ে লও, বড় এসে যাচ্ছে না, কিন্তু ওই দৌড়টা ছেড়ে রাখো। এই দেখো বর্তমানকালে পাঠান বংশরা আসছিল যাচ্ছিল, কেউ সুস্থির হয়ে রাজ্য করতে পারছিল না, কেননা ওই হিন্দুর ধর্মে ক্রমাগত আঘাত করছিল। আর মোগল রাজ্য কেমন সুদৃঢ় প্রতিষ্ঠ, কেমন মহাবল হলো। কেন না, মোগলরা ওই জায়গাটায় ঘা দেয়নি। হিন্দুরাই তো মোগলের সিংহাসনের ভিত্তি। জাহাঙ্গীর, শাহজাহান, দারা শেকো, এদের সকলের মা যে হিন্দু। আর দেখো যেই পোড়া আওরঙ্গজেব আবার ওইখানটায় ঘা দিলে অমনি এত বড় মোগল রাজ্য স্বপ্নের ন্যায় উড়ে গেল। ওই যে ইংরেজের সুদৃঢ় সিংহাসন, এ কিসের উপর? ওই ধর্মে হাত কিছুতেই দেয় না বলে। পাদ্রী, পুঙ্গবেরা একটু আধটু চেষ্টা করেই তো 57 সালের হাঙ্গামা উপস্থিত করেছিল। ইংরেজরা যতক্ষণ এইটি বেশ করে বুঝবে এবং পালন করবে, ততক্ষণ ওদের তখ্ত তাজ অচল রাজধানী। বিজ্ঞ বহুদর্শী ইংরেজরাও এ কথা বোঝে। লর্ড রবার্টসের ভারতবর্ষে 41 বৎসর নামক পুস্তক পড়ে দেখো। এখন বুঝতে পারছো তো রাক্ষসী প্রাণ পাখিটি কোথায়? ধর্মী। সেইটির নাশ কেউ করতে পারেনি বলেই যাত্রা এত শোয়ে এখনো বেঁচে আছে। আচ্ছা, একজন দেশি পণ্ডিত বলছেন যে ওখানটায় প্রাণটা রাখবার এত আবশ্যক কি? সামাজিক বা রাজনৈতিক স্বাধীনতায় রাখো না কেন, যেমন অন্যান্য অনেক দেশে। কথাটি তো হলো সোজা। যদি তর্কচ্ছলে স্বীকার করা যায় যে ধর্ম কর্ম সব মিথ্যা, তাহলেও কি দাঁড়ায়? দেখো, অগ্নি তো এক, প্রকাশ বিভিন্ন। সেই এক মহাশক্তি ফরাসিতে রাজনৈতিক স্বাধীনতা, ইংরেজে বাণিজ্য সুবিচার বিস্তার, আর হিন্দুর প্রাণে মুক্তি লাভেচ্ছা রূপে বিকাশ হয়েছে। কিন্তু এই মহাশক্তির প্রেরণায় শতাব্দী কতক নানা সুখ দুঃখের ভেতর দিয়ে ফরাসি বা ইংরেজ চরিত্র গড়ে গেছে, এবং তারই প্রেরণায় লক্ষ শতাব্দীর আবর্তনে হিন্দুর জাতীয় চরিত্রের বিকাশ। বলি, আমাদের লাখো বৎসরের স্বভাব ছাড়া সোজা না তোমার বিদেশের 200-500 বৎসরের স্বভাব ছাড়া সোজা। ইংরেজ কেন ধর্মপ্রাণ হোক না? মারামারি কাটাকাটিগুলো ভুলে শান্ত শিষ্টাটি হয়ে বসুক না। আসল কথা হচ্ছে যে নদীটা পাহাড় থেকে 1000 ক্রোশ নেমে এসেছে, সে কি আর পাহাড়ে ফিরে যায়? না যেতে পারে। যেতে চেষ্টা যদি একান্ত করে তো এদিক ওদিকে ছড়িয়ে পড়ে মারা যাবে এই মাত্র। সে নদী যেমন করে হোক সমুদ্রে যাবে 2 দিন আগে বা পরে,
দুটো ভালো জায়গার মধ্যে দিয়ে, না হয় দু একবার আস্তাকুর ভেদ করে। যদি এ 10,000 বৎসরের জাতীয় জীবনটা ভুল হয়ে থাকে তো আর এখন উপায় নেই। এখন একটা নতুন চরিত্র গড়তে গেলেই মরে যাবে বই তো নয়। কিন্তু এই বুদ্ধিটি আগা পাঁচতলা ভুল। মাফ করো, অল্পদর্শীর কথা। দেশে দেশে আগে যাও এবং অনেক দেশের অবস্থা বেশ করে দেখো। নিজের চোখে দেখো, পরের চোখে নয়। তারপর যদি মাথা থাকে তো ঘামা, তার উপর নিজেদের পুরাণ পুঁথি পাটা পড়ো। ভারতবর্ষের দেশ দেশান্তর বেশ করে দেখো, বুদ্ধিমান পণ্ডিতের চোখে দেখো, খাজা আহম্মকের চোখে নয়। সব দেখতে পাবে যে জাতটা ঠিক বেঁচে আছে, প্রাণ ধকধক করছি, ওপরে ছাই চাপা পড়েছে মাত্র। আর দেখবে যে এ দেশের প্রাণ ধর্ম, ভাষা ধর্ম, ভাব ধর্ম। আর তোমার রাজনীতি, সমাজনীতি, রাস্তা ঝেঁটানো, প্লেগ নিবারণ, দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান, এসব চিরকাল এ দেশে যা হয়েছে তাই হবে। অর্থাৎ ধর্মের মধ্য দিয়ে হয়তো হবে, নইলে ঘোড়ার ডিম। তোমার চেঁচামেচির সার রামচন্দ্র। তাছাড়া উপায় তো সব দেশেই এক, অর্থাৎ গোটা কতক শক্তিমান পুরুষ যা করছে তাই হচ্ছে। বাকিগুলো খালি ভেড়িয়া ধসান, বই তো নয়। ও তোমার পার্লামেন্ট দেখলুম, সেনেট দেখলুম, ভোট ব্যালট মেজরিটি সব দেখলুম রামচন্দ্র। সব দেশে ওই এক কথা, শক্তিমান পুরুষরা যেদিকে ইচ্ছে সমাজকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। তবে ভারতবর্ষে শক্তিমান পুরুষকে না ধর্মবীর, তারা আমাদের সমাজকে চালান। তারাই সমাজের রীতিনীতি বদলাবার দরকার হলে বদলে দেন। আমরা চুপ করে শুনি আর করি। তবে এতে তোমার বাড়ার ভাগ ওই মেজরিটি ভোট প্রভৃতি হাঙ্গামাগুলো নেই, এইমাত্র। অবশ্য ভোট ব্যালটের সঙ্গে প্রজাদের যে একটা শিক্ষা হয় সেটা আমরা পাই না। কিন্তু রাজনীতির নামে যে চোরের দল দেশের লোকের রক্ত চুষে সমস্ত ইউরোপীয় দেশে খাচ্ছে, মোটা তাজা হচ্ছে, সে দলও আমাদের দেশে নেই। সে ঘুষের ধুম, সে দিনে ডাকাতি যা পাশ্চাত্য দেশে হয় রামচন্দ্র, যদি ভেতরের কথা দেখতে তো মানুষের উপর হতাশ হয়ে যেতে। গোরস গলি গলি ফিরে সুরা বৈঠি বিকায়, সতী কো না মিলে ধোতি কসবিন পেহনে খাসা। যাদের হাতে টাকা তারা রাজ্য শাসন নিজেদের মুঠোর ভিতর রেখেছে, প্রজাদের লুটছে, শুষছে, তারপর সেপাই করে দেশ দেশান্তরে মরতে পাঠাচ্ছে। জিত হলে তাদের ঘর ভরে ধনধান্য আসবে, আর প্রজাগুলো তো সেইখানেই মারা গেল। হে রাম, চমকে যেও না, ভাওতায় ভুলো না। একটা কথা বুঝে দেখো, মানুষে আইন করে না আইনে মানুষ করে, মানুষে টাকা উপায় করে না টাকা মানুষ করতে পারে, মানুষের নাম যশ করে না নাম যশে মানুষ করে। মানুষ হও রামচন্দ্র, অমনি দেখবে ও সব বাকি আপনা আপনি গড়গড়িয়ে আসছে। ও পরস্পরের নেড়িক উত্তর খেয়েও খেয়েই ছেড়ে সুউদ্দেশ্যে সুদুপায় সৎসাহস সদীর্য অবলম্বন করো। যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও। তুলসী জব জগ মে আও জগ হসে তুম রোয়ে, ऐसी करनी कर चलो कि तुम হাসে জগ রোয়ে। যখন তুমি জন্মেছিলে তুলসী, সকলে হাসতে লাগলো, তুমি কাঁদতে লাগলে। এখন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। এ পারো তবে তুমি মানুষ, নইলে কিসের তুমি? আরেক কথা বোঝো দাদা, অবশ্য আমাদের অন্যান্য জাতের কাছে অনেক শেখবার আছে। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাততে বলে আমরা সব জানতা, সে জাতির অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি। তবে দেখো, জিনিসটে আমাদের ঢঙেই ফেলে নিতে হবে এই মাত্র, আর আসলটা সর্বদা বাঁচিয়ে বাকি জিনিস শিখতে হবে। বলি, খাওয়া তো সব দেশি এক, তবে আমরা পা গুটিয়ে বসে খাই, বিলাতিরা পা ঝুলিয়ে বসে খায়। এখন এমন মনে করো যে আমি এদের রকমে রান্না খাওয়া খাচ্ছি, তা বলে কি এদের মতো ঠ্যাং ঝুলিয়ে থাকতে হবে? আমার ঠ্যাং যে জমের বাড়ি যাবার দাখিলে পড়ে টনটনানিতে যে প্রাণ যায় তার কি? কাজেই পা গুটিয়ে এদের খাওয়া খাবো বই কি।
ওই রকম বিদেশি যা কিছু শিখতে হবে সেটা আমাদের মতো করে পা গুটিয়ে আসল জাতীয় চরিত্রটি বজায় রেখে। বলি, কাপড়ে কি মানুষ হয়, না মানুষে কাপড় পরে? শক্তিমান পুরুষ যে পোশাকই পরুক না কেন লোকে মানে, আর আমার মতো আহাম্মক ধোপার বস্তা ঘাড়ে করে বেড়ালেও লোকে গ্রাহ্য করে না।